আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও হাজির হয়ে গেলাম তোমাদের জন্য সুন্দর রোমান্টিক একটা ড্রামা নিয়ে। আশা করি এই ড্রামাটা তোমরা ভালোই এনজয় করবে। তাছাড়া তোমাদের মধ্যে অনেকেই চাইছিলে এই ড্রামাটা যেন আমি এক্সপ্লেন করি, তাই যেহেতু এটা তোমাদের রিকোয়েস্টের ড্রামা, তাই ভিডিওটাতে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখে যেও। আর আরেকটা কথা, তোমরা আমাকে অনেকেই জানাও বিভিন্ন রকমের ড্রামা এক্সপ্লেন করার জন্য, কিন্তু সবার রিকোয়েস্ট আমি রাখতে পারি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আর কেন রাখতে পারি না সেটাও তোমাদের জানাচ্ছি। আসলে অনেক ড্রামাগুলো আমরা কপিরাইটের কারণে করতে পারি না, আবার অনেক ড্রামা আমার আগেই অনেকগুলো চ্যানেল করে ফেলে, যার ফলে আমি যদি সে একই ড্রামা করি সেগুলো আর তোমরাই দেখো না। এই জন্যই অনেকের রিকোয়েস্ট করার সত্ত্বেও অনেক ড্রামা আমি এক্সপ্লেন করতে পারি না। তবে আমি চেষ্টা করব মাঝে মাঝে তোমাদের রিকোয়েস্ট করা ড্রামাগুলো দেওয়ার জন্য। তাহলে চলো এবার ভিডিও শুরু করা যাক। এর শুরুতেই আমরা জেমিন নামের একটা কিউট বাচ্চা ছেলেকে দেখতে পাই। সে তার পরিবারের সাথে পিকনিক করতে এসে জঙ্গলের ভিতরে হারিয়ে যায়। এদিকে তার পরিবারের সবাই তো তাকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কোথাও খুঁজে পায় না। জেমিনের মা তো তাকে না পেয়ে অনেক বেশি হতাশ হয়ে যায়। অন্যদিকে জেমিনকে একটা শিয়াল নেকড়ে তাড়া করে, যা দেখে জেমিন পালাতে শুরু করে। সামনে আসতেই সে দেখে আরেকটা নেকড়ে জালের ভিতরে আটকা পড়ে গিয়েছে। তাকে দেখে ছোট্ট জেমিনের অনেক মায়া হয়, তাই সে নেকড়েটার কাছে গিয়ে আদর করে জাল থেকে বের করে দেয়, এমনকি নেকড়েটার অনেক যত্ন করে। এদিকে তাকে যে নেকড়েটা তাড়া করেছিল সেও এতক্ষণে এখানে এসে গিয়েছিল, তবে এখানে এসে এসব দেখে সে আর জেমিনের উপর আক্রমণ করে না। তারপর দেখা যায় জেমিনের ফ্যামিলি তাকে খুঁজে না পেয়ে রেস্কিউ টিম নিয়ে আসে খোঁজার জন্য, কিন্তু তারাও জেমিনকে কোথাও খুঁজে পায় না। আসলে নেকড়েটি তাড়া করার ফলে জেমিন তো জঙ্গলের অনেক ভিতরে ঢুকে গিয়েছিল, ফলে কেউই আর খুঁজে পাচ্ছিল না। এখন তারা ভাবে জেমিনকে হয়তো নেকড়েরা খেয়ে নিয়েছে, কারণ তারা জেমিনের একটা রক্তমাখা জামা খুঁজে পেয়েছিল। অন্যদিকে জেমিনও তার পরিবারের মানুষকে খুঁজে না পেয়ে অনেক কান্না করছিল, আর কান্না করতে করতে একসময় সে এখানেই ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই সেখানে ওই নেকড়েটা আসে, যে নেকড়েটাকে একটু আগে জেমিন জাল থেকে ছাড়িয়ে নিয়েছিল। আর এই নেকড়েটা জেমিনকে নিজের সাথে করে নিয়ে যায়। তারপর থেকে জেমিন নেকড়েদের সাথেই থাকতে শুরু করে। এইভাবে অনেকগুলো বছর কেটে যায়, আর এখন জেমিনও অনেক বড় হয়ে গিয়েছে। সে দেখতে খুবই সুন্দর হয়েছে। তাছাড়া এখনো সে নেকড়েদের সাথেই থাকে, তাদেরকে সে নিজের পরিবার বানিয়ে নিয়েছে। এখানে সে তাদের সঙ্গে ভালোই ছিল, কিন্তু প্রায় সময়ই সে নিজের পরিবারকে স্বপ্ন দেখত যে সে কিভাবে পিকনিক করতে এসে প্রজাপতির পিছু করতে গিয়ে হারিয়ে গিয়েছিল। তবে সে যখন হারিয়ে গিয়েছিল তখন তার এক আঙ্কেল তাকে দেখেছিল, কিন্তু জেমিনকে দেখেও তিনি তাকে না নিয়ে এখান থেকে চলে গিয়েছিল। ঠিক তখনই জেমিনের ঘুমটা ভেঙে যায়, আর সে তার আঙ্কেলকে বলতে থাকে, আঙ্কেল আপনি কেন দেখেও আমাকে না নিয়ে চলে গিয়েছিলেন? যাই হোক, তারপর আমরা দেখি এই জঙ্গলে পিকনিক করতে এসে লোকজন ভুল করে যেসব জিনিসপত্র রেখে যেত, জেমিন সেসব জিনিসগুলো নিয়ে আসতো। আর এভাবে সে একটা রেডিও খুঁজে পেয়েছিল। সে এই রেডিও থেকে মানুষদের কথাবার্তা শুনতো। এভাবে জেমিনের দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ করে জেমিনের সেই নেকড়েটা, যেটা এতদিন ধরে তাকে মায়ের মতো করে আগলে রেখেছিল, সে মারা যায়, যার জন্য জেমিন অনেক বেশি কষ্ট পায়। সে তাছাড়া তোমরা কেউ যদি তোমাদের চ্যানেল, পেজ, ওয়েবসাইট অথবা যে কোনো ধরনের ভালো পণ্য প্রমোট করতে চাও, তাহলে আমার মেইলে নক দিতে পারো। আমার মেল ভিডিও ডিসক্রিপশনে এবং চ্যানেলের অ্যাবাউটে পেয়ে যাবে। তো চলো এখন বাকি গল্পে ফিরে আসা যাক। যাই হোক, পরের সিনে আমরা কি নামের একটা মেয়েকে দেখতে পাই। সে তার বান্ধবীদের সাথে বলতে থাকে, নেকড়েদের ওয়াইফ যদি কখনো মারা যায় তাহলে তারা আর কখনোই বিয়ে করে না। এমনকি সে নেকড়ে
তার সঙ্গীর জন্য এত বেশি কান্না করে যে তার কান্না লেকে পরিণত হয়। তখনই আমরা মিমিকে দেখতে পাই, সে হলো কিকির বড় বোন। তারপর দেখা যায় মিমিকে তার একজন সিনিয়র একটা ফটো কন্টেস্টের কথা বলে। তিনি এখানে আরো বলে যে ওই ফটো কন্টেস্ট জিতবে তাকে সব থেকে ফেমাস ফটোগ্রাফার এনির সাথে কাজ করার সুযোগ দেওয়া হবে। আর আমাদের মিমি আবার এনির সঙ্গে কাজ করার অনেক ইচ্ছা ছিল, এই জন্য সে বাসায় এসে ফটো কন্টেস্টের বিষয়টা নিয়ে চিন্তা করতে থাকে। এবার মিমি সিদ্ধান্ত নেয় সে জঙ্গলে গিয়ে ওই ফটো কন্টেস্টের জন্য ছবি তুলে নিয়ে আসবে। যে ভাবা সেই কাজ, সে তার বাবা মাকে না জানিয়ে মাউন্টেন জঙ্গলে চলে আসে। এখানে এসে মিমি একটি কাপলকে দেখতে পায়, তারা তো রোমান্টিক মোমেন্ট কাটাচ্ছিল। মিমি যদিও তাদেরকে ডিস্টার্ব করতে চাচ্ছিল না, কিন্তু আশেপাশে কাউকে না পেয়ে সে তাদেরকে মাউন্টেনটে যাওয়ার রাস্তাটা সম্পর্কে জানতে চায়। এসব কিছু আবার জিমিন দেখতে পায়। প্রথম দেখাতেই তার মিমিকে ভালো লেগে যায়। মিমি যেতে যেতে গভীর জঙ্গলে চলে গিয়েছিল আর জঙ্গলের প্রত্যেকটা স্থানে ছবি উঠাচ্ছিল। হঠাৎ সেখানে একটি ছেলেকে সে দেখতে পায়। তাকে দেখে সে তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ছেলেটির শরীরে কোনো কাপড়ই ছিল না। সে যখন দ্বিতীয়বার দেখতে যায় তখনই জিমি তার খুব ক্লোজে চলে আসে। ফলে মিমি তো অনেক ভয় পেয়ে যায় আর সে ভয়ে তার চোখ দুটো বন্ধ করে নেয়। তখন জিমিন মিমির চোখ থেকে হাতগুলো সরিয়ে নেয়। মিমি তাকে জিজ্ঞাসা করে, তুমি জামা কাপড় ছাড়া গোসল করছো কেন? জিমিন বলে, যদি জামা কাপড় পরে থাকি তাহলে আমি নিজেকে পরিষ্কার করব কিভাবে? এই কথা শুনে মিমি তো একদম হতভম্ব হয়ে যায় আর কি উত্তর দিবে সেটাই বুঝে উঠতে পারছিল না। তখনই জিমিন বলে ওঠে, তোমার চুল থেকে তো অনেক সুন্দর গন্ধ আসছে, ঠিক যেন আমার মায়ের মতো। আসলে জিমিন বয়সে বড় হলেও তার আচরণ এখনো বাচ্চাদের মতোই রয়ে গিয়েছে। এটা মিমি তার সাথে কিছুক্ষণ কথা বলে খুব ভালোভাবেই বুঝতে পারে। এবার জিমিন তো মিমিকেও তার সাথে গোসল করতে বলে, কিন্তু মিমি তাকে না করে দেয়। জিমিন তখন তার সাথে দুষ্টামি শুরু করে দেয়। মিমি সেখান থেকে চলে যেতে গেলে জিমিনও তার পিছু পিছু যেতে থাকে। মিমি যেখানেই যায় জিমিন তার সাথে সেখানেই যায়। তখন মিমি তাকে বিউটিফুল লেক এবং নেকড়েদের সম্পর্কে জানতে চায়, কিন্তু নেকড়েদের কথা শুনে জিমিন হঠাৎ করে প্রচন্ড রেগে যায় আর নেকড়েদের মতো আচরণ করতে শুরু করে দেয়। এটা দেখে মিমি তো অনেক ভয় পেয়ে যায় আর সে ভয় পেয়ে পিছাতে গিয়ে সেখান থেকে পড়ে যেতে নেয়। তবে তখনই জিমিন আবার টারজানের মতো তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু মিমি ততক্ষণে অজ্ঞান হয়ে গিয়েছিল। আর তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে জিমিনকে তার এতটা কাছাকাছি দেখে আবারও ভয় পেয়ে যায়। এবার মিমি জিমিনকে বলে, তুমি বিউটিফুল লেক আর নেকড়েদের কথা শুনে এমন অদ্ভুত আচরণ কেন করছিলে? তুমি কি নেকড়েদেরকে ভয় পাও? জিমিন বলে, একদমই না, বরং সে নেকড়েদেরকে অনেক বেশি ভালোবাসে। যাই হোক, এ নিয়ে কিছুক্ষণ কথা বলার পর মিমি জিমিনকে জানায় তার অনেক ক্ষুধা পেয়েছে। এই কথা শুনে জিমিন তো তাকে ঘাড়ে উঠিয়ে ফল খেতে নিয়ে চলে যায়। তারা দুজনে এখানে অনেক সুন্দর কিছু মুহূর্ত কাটায়। একটি খরগোশকে ধরতে গিয়ে জিমিনের আঘাত লাগে, তখন মিমি তার ক্ষত স্থানে ওষুধ লাগিয়ে দেয়। এটা দেখে জিমিনের তো তার মায়ের কথা মনে পড়ে যায়, কারণ তার মা এভাবে তার কেয়ার করত। তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। সে মিমিকে তার গুহায় নিয়ে আসে। যেহেতু তার কাপড় ভিজে গিয়েছিল তাই সে কাপড় শুকানোর জন্য তার জামা কাপড় খুলতে শুরু করে, যা দেখে মিমি তো অনেক লজ্জা পেয়ে যায় আর তাকে এমনটা করতে বারণ করে। কিন্তু জিমিন তার কোনো কথাই শুনছিল না, উল্টো তাকেও বলে যে তার কাপড়গুলো খুলে শুকাতে দিতে। তখন মিমি তাকে বাধা দেয়, কিন্তু বেচারা জিমিন তো বুঝতেই পারছিল না কেন মিমি তার সাথে এমনটা করছে। আসলে জঙ্গলে থাকার কারণে সে তো আদব কায়দার তেমন কোনো নিয়ম কানুনই জানতো না। যাই হোক, এইসবে মিমি তো অনেক লজ্জায় পড়ে যায়। এবার মিমির কথা মতো জিমিনও জামা পরে নেয়। তারপর মিমি ছবি উঠায় এবং তাকেও ছবি উঠানো শিখিয়ে দেয়। এখানে ছবিগুলো দেখতে গেলে জিমিন দেখে সেখানে মিমির পরিবারেরও ছবি আছে। তখন মিমি তাকে তার পরিবার সম্পর্কে সবকিছু তাকে জানায়, যে এরা দুজন হচ্ছে তার বাবা মা, অন্য আরেকজন তার বোন, আর বাকি তিনজন তাদের মেডিসিন সেন্টারে কাজ করে। এবার মিমি জিমিনের কাছে জানতে চায়
তার পরিবার কোথায়, সে জঙ্গলে কেন থাকে? জিমিন বলে, আমার বাবা আমি ছোট থাকতে মারা গিয়েছে, এমনকি আমার মাকেও আমি অনেক ছোটকালেই হারিয়ে ফেলেছি। আমি মাকে অনেক মিস করি। এই বলে সে তো কান্নায় ভেঙে পড়ে। তখন মিমি তাকে শান্ত করে আরেকটি গান শোনায়, যার ফলে সে কান্না করতে করতে এখানে ঘুমিয়ে পড়ে। এদিকে একজন উলফ হান্টার নেকড়েদেরকে ধরার জন্য গান শুট করে। আর উলফ হান্টার বলতে এখানে মানুষেরা এসে জঙ্গলের নেকড়েদের উপর আক্রমণ করত, তাদেরকেই উলফ হান্টার বলা হতো। যাই হোক, বন্দুকের সাউন্ড শুনে জিমিনের তো ঘুম ভেঙে যায়। সে গিয়ে ওই হান্টারের সঙ্গে লড়াই করে আর তাকে গাছের শিকড় দিয়ে বেঁধে ফেলে। এইসব দেখে মিমি তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই আবার হান্টার যখন তাকে শুট করতেই যাবে, তখন মিমি তাকে সাবধান করে দেয়। এই কারণে জিমিন গিয়ে তার বন্দুকটি হাত থেকে নিয়ে ভেঙে ফেলে। এটা দেখে মিমিও বুঝতে পারে জিমিন কোনো সাধারণ ছিল না। জঙ্গলে থাকার ফলে জিমিন খুবই শক্তিশালী এবং জঙ্গলি টাইপের ছেলে, তাই সে তার জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে চলে যেতে চায়। তখন জিমিন জানায় সে তো লেকের ছবি উঠাতে এই জঙ্গলে এসেছিল, তাহলে ছবি না উঠিয়ে এখান থেকে কেন চলে যাচ্ছে? তাছাড়া মিমি চাইলে জিমিন তাকে সে লেকের কাছে নিয়ে যাবে। মিমিও তো ওই লেকের ছবি তুলতে চাইছিল, তাই সে এবার সাপ পাঁচ না ভেবে তার সাথে লেকে যেতে রাজি হয়ে যায়। পরের সিনে দেখা যায় জিমিন তার সাথে ঘটে যাওয়ার ছোটবেলা সে সব ঘটনা খুলে বলে। আর ওই ঘটনার পর থেকে সে এই নেকড়েদের সাথে এই জঙ্গলেই বড় হয়েছে। মিমি বলে তার কি মায়ের কথা মনে পড়ে না, আর সে কি তার পরিবারের কাছে যেতে চায় না? জিমিন বলে তার তো যেতে ইচ্ছে করে, কিন্তু যেহেতু অনেক ছোটবেলায় সে হারিয়ে গিয়েছিল, তাই তার মায়ের চেহারা পর্যন্ত তার মনে নেই। হয়তো তার মাও তাকে ভুলে গিয়েছে, তাই তো তিনি আর তাকে খুঁজতে জঙ্গলে আসেনি। মিমি বলে সে তার পরিবারকে খুঁজতে তাকে সাহায্য করবে। জিমিন বলে তার নেকড়ে বাবা এখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে, তারই তাকে প্রয়োজন। তাছাড়া এমনি তো সে মানুষদেরকে খুব একটা পছন্দ করে না, কারণ তারা অকারণে পশু হত্যা করে, যখন তখন জঙ্গলে এসে আক্রমণ করে। মিমি বলে তাহলে কি তুমি আমাকেও পছন্দ করো না? জিমিন বলে এরকম না, একমাত্র তুমিই হলে আমার মানুষ ফ্রেন্ড, তুমিও কি আমাকে বন্ধু ভাবো? মিমি জানায় সে তার নেকড়েদের মতো আচরণ দেখে অনেক ভয় পেয়ে গিয়েছে, কিন্তু যেহেতু জিমিন অনেক ভালো মনের একজন মানুষ, তাই এ ব্যাপারে সে ভেবে দেখবে। তারপর দেখা যায় বৃষ্টিতে ভিজার কারণে মিমি অনেকটাই অসুস্থ হয়ে পড়ে। তখন জিমিনের নেকড়ে বাবা এবং সে মিমির অনেক টেক কেয়ার করে। পাহাড় থেকে কিছু জড়িপুটি এনে তাকে খাইয়ে দেয়। তার এত কেয়ার দেখে মিমি এবার তার বন্ধু হতে রাজি হয়ে যায়। বন্ধুত্বের কথা শুনে জিমিনের তো ওই কাপলের কিসের কথাটা মনে পড়ে যায়। তখনই সে মিমিকে আচমকাই কিস করে বসে। এটা দেখে মিমি তো অনেক অবাক হয়ে যায় আর তাকে সজোরে একটা থাপ্পড় মারে। জিমিন বলে সে তো সেদিন দেখেছিল একটি ছেলে এবং একটি মেয়ে যখন একে অপরের দিকে তাকিয়ে থাকে তখন তারা কিস করে। এই কথা শুনে বেচারি মিমি তো পড়ে যায় মহা বিপদে। এবার সে জিমিনকে বুঝিয়ে বলে আরে লাভাররা কিস করে। জিমিন জানতে চায় লাভার আবার কি। তখন মিমি তাকে লাভার সম্পর্কে জানায় আর নেক্সট টাইম এমন করতে নিষেধ করে। জিমিনও তার কথায় রাজি হয়। যাই হোক, পরের সিনে দেখা যায় তারা একসাথে নুডলস রান্না করে, কিন্তু জিমিন এর আগে কখনই নুডলস খায়নি। মিমির খাওয়া দেখে তার অনেকটাই লোভ লাগছিল, এই কারণে সেও পাত্রটি নিয়ে খেতে শুরু করে দেয়। আর খাওয়ার পর তার জিনিসটা খুবই ভালো লাগে, তখন সে সবগুলো খেতে শুরু করে। এটা দেখে মিমি বলে আরে তুমি কি করছো, তুমি তো সবটাই নিয়ে নিচ্ছ, আমাকেও দাও। এই বলে তারা দুষ্টামি করতে শুরু করে। আর খাওয়া শেষে মিমি জিমিনকে বলে তাকে ওই লেকের কাছে নিয়ে যেতে। তবে মিমি যেহেতু অসুস্থ ছিল, তাই জিমিন তাকে আজকে নিয়ে যেতে চাইছিল না। মিমি বলে আরে আমি তো একদম ঠিক আছি, দেখো। এই বলে সে জিমিনের হাতটা তার গায়ে স্পর্শ করায়, ফলে এখানে সিচুয়েশনটা তো একটু অন্যরকম হয়ে যায় আর মিমি লজ্জা পেয়ে যায়। যাই হোক, পরের সিনে জিমিন কথায় কথায় মিমির কাছে বলে আমার বাবাই হলো এখানকার নেকড়ে রাজা। মিমি অনেক কৌতূহল নিয়ে বলে তার মানে
তুমি তো হলে নেকড়ে রাজপুত্র। এটা শুনে জিমিন তো খুশিতে নাচতে শুরু করে দেয়, কারণ সে একজন নেকড়ে রাজপুত্র। এতদিন তো সে এভাবে ভেবেই দেখেনি। তখন তারা সেখানে কিছু হান্টারদের কথা শুনতে পায়। জিমিন মিমিকে লুকিয়ে পড়তে বলে, আর সে তাদের বন্দুক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তাদের মধ্যে অনেকক্ষণ লড়াই হয়। এক পর্যায়ে হান্টার জিমিনকে অজ্ঞান করে দেয় এবং একটি গর্তে ফেলে দিয়ে চলে যায়। তারপর মিমি জিমিনের কাছে আসলে জিমিন আদো আদো কণ্ঠে বলে মিমি যেন এখনই গিয়ে তার নেকড়ে বাবাকে জানায় নেকড়েদের সামনে অনেক বড় বিপদ, কারণ তাদেরকে হান্টাররা আক্রমণ করতে যাচ্ছে। তারা যেন নিরাপদ স্থানে চলে যায়। মিমিও জিমিনের কথা মতো নেকড়ে বাবার কাছে গিয়ে সবকিছু জানিয়ে দেয়, কিন্তু ততক্ষণে হান্টাররা সেখানে চলে এসেছিল। তবে তারা গুহার ভিতরে গিয়ে কাউকে খুঁজে পায় না। তখনই নেকড়েরা এসে হান্টারদের উপর অ্যাটাক করে দেয়। এদিকে জিমিন স্বপ্নে দেখছিল সে ছোটবেলায় কিভাবে হারিয়ে গিয়েছে আর নেকড়েরা তাকে কিভাবে বাঁচিয়েছিল। তখনই মিমি সেখানে চলে আসে তাকে বাঁচানোর জন্য। মিমিকে এখানে দেখে জিমিন ভাবতে থাকে মিমি তার পরিবারের মতো নয়। সে তাকে একা ফেলে রেখে চলে যায়নি, বরং তাকে বাঁচানোর জন্য ফিরে এসেছে। এই ভেবে সে তো অনেকটাই ইমোশনাল হয়ে যায়। যাই হোক, এবার এই পরিস্থিতি সামলে তারা দুজন লেকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে যেতে অনেকটাই রাত হয়ে যায়। তখন অন্ধকারে অনেকগুলো ঝুনাকি পোকা দেখতে পায়। এগুলো দেখে মিমি তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু জিমিন মোটেও খুশি হয় না, কারণ এইসব দেখলে তার মায়ের কথা মনে পড়ে যায়। তখন মিমি তার মন ভালো করার জন্য তাকে একটা চকলেট খেতে দেয়। অন্ধকারে তারা দুজন একসাথে বসে গান শুনছিল। তখন মিমি একটি অদ্ভুত সাউন্ড শুনতে পায়, যেটা শুনে সে অনেক ভয় পেয়ে যায়। তখনই সে পড়ে যেতে গেলে জিমিন তাকে ধরে ফেলে, যার ফলে তারা দুজনে এখানে অনেকটাই ক্লোজে চলে আসে আর রোমান্টিক একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়। কিছুক্ষণ পর তারা একে অপরের থেকে দূরে চলে যায়। এবার আগুন জ্বালিয়ে জিমিন নেকড়েদের মতো করতে শুরু করে। মিমিও তার সাথে ডান্স করে। একসাথে তারা এখানে অনেক ভালো কিছু মুহূর্ত কাটায়। তারপর জিমিন তাকে উপহার হিসেবে তার গলায় থাকা তার নেকড়ে মায়ের দাঁতের তৈরি একটি লকেট দেয়। প্রথমে তো মিমিটা নিতেই চাইছিল না, কিন্তু জিমিনের জোরাজুরিতে সে আর না করতে পারে না। তারপর মিমিও তাকে তার পছন্দের একটি ঘড়ি উপহার দেয়। তারা দুজনে একসাথে অনেকটাই খুশি ছিল। পরের দিন সকালবেলা মিমি ঘুম থেকে উঠেই দেখতে পায় তার সামনে বিউটিফুল লেক। এটা দেখে সে তো প্রচন্ড খুশি হয়ে যায়। তখন সে বিউটিফুল লেকের অনেকগুলো ছবি উঠাতে শুরু করে। তাকে এত খুশি দেখে জিমিনের কাছে খুবই ভালো লাগছিল। অন্যদিকে মিমির ফ্যামিলি জেনে গিয়েছিল যে মিমি জঙ্গলে গিয়েছে লেকের ছবি তোলার জন্য। তারা তো তার জন্য প্রচুর চিন্তা করছিল। তাই এবার মিমির পরিবার গ্রামের লোকদেরকে খবর দেয় তারা যেন মিমিকে এসে উদ্ধার করে। এদিকে মিমি তো জিমিনের সাথে খুশি ছিল। জিমিন একটি ফুলের কাউন্ট বানিয়ে মিমিকে পরিয়ে দেয়। যেহেতু মিমির সাথে সে অনেক খুশি ছিল, তাই সে মনে মনে ভাবছিল মিমি যেন তার গার্লফ্রেন্ড হয়ে যায়। কিন্তু মিমি জানায় তার লেকের ছবি উঠানো শেষ, এবার তাকে বাড়িতে ফিরে যেতে হবে। এই কথাটা শুনে জিমিনের মনটা তো অনেক খারাপ হয়ে যায়, আর সে মন খারাপ করে মিমিকে এখানে রেখে চলে যেতে শুরু করে। যা দেখে মিমি তো তাড়াতাড়ি করে তাকে ধরতে গিয়ে পায়ে আঘাত পেয়ে এখানে পড়ে যায়। এটা দেখে জিমিন আবারও তাকে উঠিয়ে নিয়ে যায় আর তার পায়ের ব্যথার জন্য ওষুধ আনতে মাউন্টেনে চলে যায়। পরের সিনে দেখা যায় মিমির সিনিয়র শ্যান গ্রামের লোকদেরকে নিয়ে মিমিকে খুঁজতে জঙ্গলে চলে আসে। এখানে এসে শ্যান তো দেখতে পায় মিমি একটি নেকড়ের সামনে বসে আছে। এই দৃশ্য দেখে তারা ভাবে নেকড়েটি হয়তো মিমিকে আটকে রেখেছে, তাই শ্যান সবাইকে নেকড়েটিকে অ্যাটাক করতে বলে। তারা নেকড়েটির উপর যখনই অ্যাটাক করতে যাবে তখনই জিমিন সবার সামনে চলে আসে। সেও তাদের উপর অ্যাটাক করে দেয়। মিমি তখন জিমিনকে বলতে থাকে সে যেন তাদেরকে আঘাত না করে, তারা এখানে তাকে নিতেই এসেছে, তাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই। এই কথা শুনে জিমিন তো তাদেরকে ছেড়ে দেয়, কিন্তু শ্যানের লোকেরা তাকে ছাড়ে না, তারা তাকে অনেক আঘাত করে। তখন মিমি শ্যানকে বলে জিমিন তার বন্ধু, এমনকি নেকড়েটিও তার বন্ধু, তাই তারা যেন তাকে আর আঘাত না করে। শ্যান এবার মিমির কথা মেনে নেয়।
আর জানায় যাই হোক এখন এখানে অনেক বিপদ, তাই সেই জন্য তার সঙ্গে বাড়িতে ফিরে আসে। তাছাড়া বাড়ির সবাই তার জন্য অনেক চিন্তা করছে। এবার মিমি তাদের হয়ে জিমিনের কাছে ক্ষমা চায়। তখন জিমি তার জন্য আনা ঔষধি গাছগুলো তাকে দিয়ে দেয়। এখানে বিদায়ের সময় তারা দুজনেই প্রচন্ড কান্না করে। মিমি তার থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। বাসায় এসে মিমি তার মায়ের কাছে ক্ষমা চায় তাদেরকে না জানিয়ে জঙ্গলে যাওয়ার জন্য। তার মা তার উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না, তাই তাকে ক্ষমা করে দেয়। এদিকে মিমি চলে যাওয়ার কারণে জিমিনের মনটা তো অনেক বেশি খারাপ ছিল। তখন উলফ গুরু তাকে চকলেট খেতে দেয়। চকলেট খাওয়ার সময় তার মিমির কথা মনে পড়ে। তারপর সেখানে মিমির রেখে যাওয়া শ্যাম্পুর বোতল দেখে জিবিন ভাবে এটা হয়তো বডিতে মাখা লোশন হবে, তাই সে তার পুরো শরীরে এটি মাখিয়ে নেয়। এমনকি নেকড়েকেও এটা মাখিয়ে দেয়। তবে পরের দিন তারা যখন গোসল করতে আসে তখন তাদের শরীর থেকে তো শ্যাম্পুর ফেনা বের হতে শুরু করে, যা দেখে তারা তো একে অপরের দিকে তাকিয়ে হাসতে শুরু করে আর বুঝতে পারে এটা কোনো লোশন নয় বরং শ্যাম্পু ছিল। অন্যদিকে মিমি যেহেতু জিমিনের জন্য চিন্তা হচ্ছিল, তাই সে তার মায়ের কাছে এসে বলে তার কোনো ফ্রেন্ড যদি অসুস্থ থাকে তাহলে কি তাকে দেখতে যাওয়া উচিত না। তখন তার মা একটি থাপ্পড় মেরে বলে ছোটবেলা থেকে আমি কি তোমাকে এই শিখিয়েছি? অবশ্যই তোমার সে বন্ধুকে দেখতে যাওয়া উচিত। এবার মিমি তো তার মাকে থ্যাংক ইউ বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তার মা তো বুঝতেই পারে না সে আসলে কোন বন্ধুকে দেখতে যাচ্ছে। এদিকে তো দেখা যায় জিমিনও মিমির জন্য মন খারাপ করে বসেছিল। তখন তার নেকড়ে বাবা জানায় সে যেন মিমির সাথে গিয়ে শহরে দেখা করে, কিন্তু জিমিন তো এখানে তার বাবাকে রেখে যেতে চাচ্ছিল না। তখন সে তার নেকড়ে বাবাকে সাথে নিয়ে মিমির সাথে দেখা করার জন্য শহরের উদ্দেশ্যে রওনা দেয়। মিমিও জিমিনের কাছে আসছিল আর রাস্তায় অনেক ভিড়ের একটি জায়গায় তারা একে অপরের সঙ্গে ধাক্কা খায়। এখানে তো তারা দুজন দুজনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তবে এখানে যেহেতু অনেক ভিড় ছিল তাই মিমি তার হাত ধরে সেখান থেকে বাইরে নিয়ে আসে। তখন জিমিন তাকে কিছু ফুল দেয়, মিমিও তাকে চকলেট খেতে দেয়। মিমি জানায় সে তাকে অনেক মিস করেছে, তাই সে যেন তার সঙ্গে তাদের বাসায় যায়। এটা শুনে জিমিন এবং উলফ অনেক খুশি হয়ে যায় আর মিমির সঙ্গে মিমির বাড়িতে যেতে রাজি হয়ে যায়। অন্যদিকে মিমির বাড়ির সবাই একসঙ্গে বসে খাবার খাচ্ছিল। তখন মিমির মা উপর থেকে কিছু নিতে গিয়ে পড়ে যাচ্ছিল, তবে জিমিন ঠিক সময়ে সে তাকে ধরে ফেলে। এটা দেখে মিমি এবং কি দুজনই অবাক হয়ে যায়। এবার মিমি জানায় জিমিন তার সে ফ্রেন্ড যাকে সে ওই জঙ্গলে গিয়ে পেয়েছিল। তবে যখনই সেখানে নেকড়েটা এসে উপস্থিত হয় তারা সবাই তো একদম ভয় পেয়ে যায়। আর ভয় তো পাওয়ারই কথা, এত বড় একটা নেকড়ে যদি হঠাৎ করে বাসার ভিতরে চলে আসে কার না ভয় লাগবে। তবে জিমিন তাদেরকে বলে তারা যেন ভয় না পায়, এটা হলো তার নেকড়ে বাবা, তিনি তাদেরকে কিছুই করবে না। এই কথা শুনে তারা তো বলতে থাকে বাবা মানে একজন নেকড়ে তোমার বাবা হয় কি করে? ঠিক সে সময় মিমির বাবা আবার সেখানে এসে উপস্থিত হয়। কি যখন তার বাবাকে দেখতে পায় তখন সে তো ইশারা করে বলে নেকড়েটাকে যেন তার বাবা তাড়িয়ে দেয়, কিন্তু তার বাবা নেকড়েকে কি তাড়াবে, উল্টো সে নিজে নেকড়েকে দেখে ভয়ে পালিয়ে যেতে শুরু করে। তখন মিমি তাদেরকে জিমিনের ব্যাপারে সবকিছু খুলে বলে। মিমির মা বলে তোমাকে ধন্যবাদ মিমিকে ওই দিন বাঁচানোর জন্য। তবে কিয়ের কাছে জিমিনকে মোটেও পছন্দ হয় না, সে চায় না তাদের সঙ্গে নেকড়েটাও এ বাসায় থাকুক, কিন্তু মিমির বাবা তাকে এখানে থাকার পারমিশন দিয়ে দেয়। এটা শুনে তো জিমিন আর মিমি অনেক খুশি হয়ে যায়। মিমিকে এত খুশি দেখে তারা বুঝে যায় যে মিমি হয়তো জিমিনকে পছন্দ করতে শুরু করেছে। তাই কি মিমিকে জিজ্ঞাসা করে তুমি জঙ্গলে জিমিনের সাথে একসাথে রাত কাটিয়েছো? মিমি বলে হ্যাঁ, আমরা তো জঙ্গলে একসাথেই রাতে থেকেছি, তবে তোমরা যেমনটা ভাবছো এমন কিছুই কিন্তু আমাদের মধ্যে নেই। কি বলে আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু এই জিমিনকে তো একদমই বিশ্বাস করি না। সত্যি তোমাদের মধ্যে কিছু হয়নি? এসব শুনে মিমির সেদিনের সে কি হয়ে যায়, তার মুখের এক্সপ্রেশন দেখে কি ভাবতে থাকে নিশ্চয়ই তাদের মধ্যে কিছু হয়েছে। সে তার বোনকে অনেক জোরাজোরি করে বলে তাদের মধ্যে কি হয়েছে তাকে বলার জন্য। তখন মিমি জানায়
আমাদের মধ্যে আসলে তেমন কিছুই হয়নি। জিমিন অনেক সহজ সরল একটা ছেলে। যাই হোক, পরের দিন জিমিন গাড়ি পরিষ্কার করা শিখছিল আর মিমির সঙ্গে অনেক দুষ্টামি করছিল। এমনকি পানি পেয়ে গোসল করার জন্য সে তো সবার সামনে নিজের জামা কাপড় খুলে ফেলতে যায়। আসলে সে তো জঙ্গলে তার নেকড়ে পরিবারের সবার সামনে তার সব জামা কাপড় খুলেই গোসল করত। এই কারণে সে এখানে এসেও এমনটাই করছিল। তবে তার এসব কর্মকাণ্ড দেখে সবাই তা হাসাহাসি শুরু করে দেয়। সে তার প্যান্ট খুলতেই যাবে, তখনই মিমি তাকে ধরে ফেলে আর তাকে একটু একটু করে সব নিয়ম কানুন শিখাতে থাকে। এবার পরের দিন যখন তারা একসঙ্গে শপিং করছিল, তখন জিমিন সেখানে অন্য কাপলদের দেখতে পায় আর তাদেরকে অনুকরণ করার চেষ্টা করে। সে নিজের জন্য ব্লু এবং মিমির জন্য গোলাপি রঙের ব্রাশও কিনে নেয়। এদিকে মিমি যখন জিমিনের জন্য ড্রেস কিনতে যায়, সেখানে থাকা মেয়েগুলো জিমিনের বডি দেখে অনেক প্রশংসা করতে থাকে, যেটা দেখে মিমির আবার খুবই জেলাস ফিল হতে শুরু করে। এখানে সে তাড়াতাড়ি জিমিনকে এখান থেকে নিয়ে চলে যায়। তারপর রাতের বেলা তারা একসাথে ডিনার করছিল। তখন তো জিমিনের তার মায়ের কথা মনে পড়ে আর সে কান্নায় ভেঙে পড়ে। তার কান্না দেখে সবাই তো অনেক ইমোশনাল হয়ে যায়। এই কারণে মিমির বাবা তাকে ড্রিঙ্কস করানো শিখাচ্ছিল, যাতে করে তার কষ্টটা একটু কমে যায়। এদিকে মিমি এসে বলে সে তাকে উইশিং ট্রি এর কাছে নিয়ে যাবে, যেখানে উইশ করলে সবার মনের আশা পূরণ হয়ে যায়। এটা শুনে জিমিন তো অনেক খুশি হয়ে যায়। তারপর রাতে জিমিনের ঘুমই আসছিল না, তখন সে কাপড় টাওয়ালগুলো একসাথে গুছিয়ে রাখে। এদিকে মিমি ইন্টারনেটে খোঁজ করছিল ওই জঙ্গলে কোনো বাচ্চা হারিয়ে গিয়েছিল কিনা। তখন সে সেখানে একটি আর্টিকেল দেখতে পায়, যেখানে জিমিন নামের একটি বাচ্চা হারিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সে জিমিনকে এই বিষয়টা জানাতে চায়, কিন্তু জানায় না, কারণ সে সবেমাত্র একটি নতুন জায়গায় এসেছিল। এত তাড়াতাড়ি তাকে এসব জানালে সে হয়তো মন খারাপ করতে পারে। তারপর সে যখন জিমিনের রুমে যায়, তখন সে সেখানে কাপড় টাওয়ালগুলো দেখতে পায় আর দেখিয়ে বুঝতে পারে এটা জিমিনের কাজ। পরের দিন মিমি জিমিনকে ওই উইশটির কাছে নিয়ে যাচ্ছিল, তখন তাদের সঙ্গে শ্যানের দেখা হয়। শ্যান মিমিকে জানায় তার আইডল এনি এখানে এসেছে। সে যদি এনির সাথে দেখা করতে চায় তাহলে যেন এখনই মিমি তার সঙ্গে যায়। এখানে মিমির সঙ্গে শ্যানকে এভাবে কথা বলতে দেখে জিমিনের তো প্রচন্ড রাগ হচ্ছিল। তখন একটি সাইকেল এসে মিমিকে ধাক্কা দিতে গেলে জিমিন তাকে বাঁচাতেই যাবে, তবে ততক্ষণে শ্যান তাকে বাঁচিয়ে নেয়। এবার জিমিন তো শ্যানের উপর অনেক রেগে যায়। সে তাকে মারতে গেলে মিমি তাকে আটকে নেয়। মিমি জানায় সে তার আইডল এনির সঙ্গে দেখা করতে যাচ্ছে, তাই জিমিন যেন ততক্ষণ তার জন্য ওয়েট করে। এখন তাকে শ্যানের সঙ্গে যেতে হবে। এই শুনে জিমিনের তো অনেক খারাপ লাগে। সে মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছিল, তখন সে দেখতে পায় একটি বাচ্চা গাছের ডালে আটকা পড়েছে, তাই সে তাকে সেখান থেকে বাঁচায়। কিন্তু বাচ্চাটির মা জিমিন এবং নেকড়েকে একসঙ্গে দেখে ভাবতে থাকে তারা হয়তো বাচ্চাটির ক্ষতি করতে এখানে এসেছে, তাই সে জিমিনের উপর অনেক রেগে যায় আর বাচ্চাটিকে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে মিমি যখন কনসার্টে পৌঁছায়, তখন দেখতে পায় সেখানে কনসার্ট অলরেডি শেষ হয়ে গিয়েছে, যার ফলে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। অন্যদিকে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। জিমিন মন খারাপ করে বৃষ্টির মধ্যে রাস্তায় বসেছিল। এদিকে মিমি তো জিমিনের হারানোর ওই বিজ্ঞপ্তির নাম্বারে ফোন করে। ফোনটি তখন রিসিভ করে জিমিনের ওই আঙ্কেল, যে কিনা ইচ্ছে করে জিমিনকে জঙ্গলে একা রেখে পালিয়ে গিয়েছিল। এবার মিমি জানায় সে জিমিনকে খুঁজে পেয়েছে, এমনকি জিমিন তার সাথেই রয়েছে। এটা শুনে আঙ্কেল তো প্রচন্ড ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত। তারপর সে অনেক ভেবেচিন্তে মিমিকে জানায় আমরা তো আমাদের জিমিনকে অনেক আগেই খুঁজে পেয়েছি আর আমাদের জিমিন আমাদের সাথেই রয়েছে। এটা শুনে মিমির মনটা খারাপ হয়ে যায় আর সে ফোন রেখে দেয়। তখন আঙ্কেল মিমির নাম্বার থেকে তার ঠিকানা বের করে ফেলে। পরের দিন জিমিন রাগ করে জঙ্গলে চলে যাচ্ছিল। মিমি তাকে বাধা দেওয়ার জন্য তার নাম মানে জিমিন বলে ডাক দেয়। তখনই সেখানে তার আঙ্কেল চলে আসে। তাকে জিমিন বলে ডাকতে দেখে
তিনি বুঝতে পারে এটাই তাদের জীবন। এখানে আঙ্কেল কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে মিমি জিমিনকে অনেক বুঝিয়ে বাসায় ফিরিয়ে নিয়ে আসে। সে জিমিনকে শহরে থাকার উপযোগী করতে চায়। এভাবে বেশ অনেকটা সময় পার হয়ে যায়। তারপর একদিন মিমি জিমিনকে জানায় তার অফিস নেম হলো ভিভিয়ান। তখন জিমিন ভাবে তাহলে তো তারও একটি নাম রাখতে হবে। তখন সে তার ইংলিশ নাম রাখে উলফ। এভাবে আস্তে আস্তে মিমি জিমিনকে সবকিছুই শিখিয়ে নিয়েছিল। তখন জিমিন বলে সে একটা চাকরি করতে চায়। যেহেতু বলার সঙ্গে সঙ্গে চাকরি পাওয়া সম্ভব না, তাই মিমি জিমিনকে তার নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়। পরের দিন মিমি জিমিনকে তার অফিসে নিয়ে আসে। সেখানে গিয়ে তার শ্যানের সঙ্গে দেখা হয়। আর এখানে তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, এই শ্যান কিন্তু জিমিনের যে আঙ্কেল তাকে জঙ্গলে ফেলে এসেছিল তারই ছেলে। তো যাই হোক, এখানে জিমিন এসে শ্যানের কাছে ওই দিনের ব্যবহারের জন্য ক্ষমা চায়, আর শ্যানও তাকে ক্ষমা করে দেয়। এখান থেকে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তখনই সেখানে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট চলে আসে। আর তিনি কিন্তু আর কেউ নয়, বরং জিমিনের মাই ছিল। মাঝখানে যেহেতু অনেকগুলো বছর কেটে গিয়েছে, তাই তারা একে অপরকে চিনতে পারে না। তারপর আমাদেরকে রাতের সিন দেখানো হয়। এখানে মিমিদের বাসার সবাই একসাথে বসে ডিনার করছিল। তখন জিমিন তাদের সবাইকে ধন্যবাদ জানায় তাকে তাদের পরিবারের একজন সদস্য বলে মনে করার জন্য। সে কখনোই ভাবতে পারেনি তার এমন একটি পরিবার হবে। পরের দিন একটি বাচ্চা পাহাড়ে আটকে যায়। বাচ্চাটির মা তো অনেক কান্নাকাটি করছিল। তখন জিমিন গিয়ে অনেক সাবধানে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে আসে। আসলে এই বাচ্চাটিকেই জিমিন সেদিন বাঁচিয়েছিল, কিন্তু তার মা ভেবেছিল সে হয়তো তার ক্ষতি করতে চায়, যার কারণে তিনি জিমিনকে ওই দিন বকাবকি করেছিল। আর এখন তিনি তার ভুলটাও বুঝতে পারে, আর জিমিনের কাছে ওই দিনের জন্য ক্ষমা চায়, আর আজকের জন্য ধন্যবাদ জানায়। এই ঘটনার পর জিমিনকে গ্রামের সবাই পছন্দ করতে শুরু করে। পরের দিন মিমি তাকে স্কেটিং শিখাতে নিয়ে যায়। শুরুর দিকে জিমিন তো একেবারেই স্কেটিং করতে পারছিল না, বারবার পড়ে যাচ্ছিল। অনেকবার চেষ্টা করার পর সে এটা শিখে ফেলে। তারপর যখন জিমিন বাস্কেটবল খেলে, তখন তার বাস্কেটবল খেলা দেখে অন্য সব মেয়েরা তো অনেক প্রশংসা করছিল। আসলে জিমিন যেহেতু জঙ্গলে ছিল, তাই সে তো লাফালাফিতে এক্সপার্ট ছিল, ফলে এখানে তো সে অনেক ভালো খেলছিল। এদিকে মিমি তো মেয়েগুলোর কথা শুনে খুবই জেলাস ফিল করছিল। তবে মিমিও জিমিনের বাস্কেটবল খেলা এনজয় করছিল, তাই সে খেলার দৃশ্যগুলো ভিডিও করে ইন্টারনেটে ছেড়ে দেয়। আর এই ভিডিওটা খুব অল্প সময়ের মধ্যে একদম ভাইরাল হয়ে যায়। আর সবাই জিমিনের হ্যান্ডসামনেস আর এত সুন্দর বাস্কেটবল খেলা দেখে একদম ইমপ্রেস হয়ে যায়। আর সেও সবার কাছে একদম পরিচিত মুখ হয়ে ওঠে। পরের দিন জিমিন মিমির সাথে অফিসে আসলে মেয়েরা তো তাকে এসে ঘিরে ধরে আর অটোগ্রাফ চায়। জিমিন তো এসব দেখে কিছুই বুঝতে পারছিল না যে তারা তার কাছে কেন অটোগ্রাফ চাচ্ছে। তখন মিমি জানায় তোমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, এখন তো তুমি একজন ইন্টারনেট সেলিব্রিটি, এই কারণে সবাই তোমার অটোগ্রাফ চাইছে। এদিকে এই ভিডিওটা শ্যানের চোখেও পড়ে, তাই সে তাদের কোম্পানির প্রজেক্টের মডেল হিসেবে জিমিনকে নিতে চায়। তবে আঙ্কেল তো জিমিনকে দেখে একদম ভয় পেয়ে যায়। তিনি বলে মডেল হিসেবে এই ছেলেটাকে নিলে তাদের লাভ নাও হতে পারে, কারণ সে তো কোনো অ্যাক্টর না, ইন্টারনেটে ভাইরাল পারসন। কিন্তু কোম্পানির প্রেসিডেন্ট মানে জিমিনের মা এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এবার জিমিনের মা যখন মিটিং শেষ করে এখান থেকে চলে যায়, তখন তার ডায়েরিটা তার থেকে পড়ে যায়। সেটা আবার জিমিনই খুঁজে পায়। এখানে তার ছোটবেলার একটা ছবিও রাখা ছিল, কিন্তু জিমিন সেটা দেখতে পায় না। সে তাড়াতাড়ি করে ডায়েরিটি প্রেসিডেন্টের কাছে নিয়ে আসে। এটা পেয়ে প্রেসিডেন্ট তো তাকে জড়িয়ে ধরে, কারণ এই ডায়েরিটা ওনার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। তাছাড়া জিমিনকেও ওনার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, পরের দিন তারা শুটিং করতে যায়। সেখানে জিমিন আর মিমিকে এত কাছাকাছি দেখে শ্যানের অনেক জেলাস ফিল হয়। এভাবে আরো কিছু সময় কেটে যায়। আর আজকে জিমিন তার প্রথম স্যালারি পেয়ে অনেক খুশি হয়ে যায়। সে মিমিকে ধন্যবাদ জানায়, কারণ তার জন্যই জিমিন এত দূর আসতে পেরেছে। তারপর জিমিন তার প্রথম মাসের স্যালারি দিয়ে সবার জন্য গিফট কিনে নিয়ে আসে। এখানে মিমির পরিবারের সবাই তো তার সাথে মজা করছিল আর বলছিল
তুমি তো এখন সেলিব্রিটি হয়ে গিয়েছো, এখন আবার আমাদেরকে ছেড়ে চলে যাবে না তো? জিমিন বলে, পরিস্থিতি যেমনই হোক না কেন আমি কখনোই তোমাদেরকে ছেড়ে চলে যাব না। আসলে এতদিনে জিমিন অনেক বড় সেলিব্রিটি হয়ে গিয়েছিল, যার কারণে মিমি তার থেকে দূরে দূরে থাকতে শুরু করে। তবে এটা আবার জিমিনের কাছে একদমই ভালো লাগছিল না। আর ইতিমধ্যে জিমিনের এক দুইটা বন্ধু হয়ে যায়। আজকে সে তার এক বন্ধুর সাথে এসে এইসব কথা শেয়ার করছিল যে মিমি তার থেকে দূরে দূরে থাকে। এখানে তার কথা শুনে তার বন্ধু তো বুঝে যায় সে আসলে মিমিকে পছন্দ করে। তাই তার বন্ধু তাকে প্রেম সম্পর্কে অনেক কথা জানায় আর তাকে রোমান্টিক ড্রামা দেখার পরামর্শ দেয়। বন্ধুর কথা মতো জিমিনও বাসায় এসে লুকিয়ে লুকিয়ে রোমান্টিক ড্রামা দেখতে শুরু করে। তখনই আবার মিমি দেখতে পায় জিমিন ল্যাপটপে খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখছে। এই কারণে সে তার কাছে জানতে চায় সে ল্যাপটপে এমন মনোযোগ দিয়ে কি দেখছে। কিন্তু জিমিন তো লজ্জায় পড়ে যায়, সে মিমিকে এসব কিছু জানাতে চাচ্ছিল না। তাই সে ল্যাপটপটা বন্ধ করে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু মিমিও ছেড়ে দেওয়ার পাত্রী ছিল না। সে লুকিয়ে লুকিয়ে জিমিনের ল্যাপটপটা খুলে নেয়। তবে তখনই জিমিন আবার সেখানে চলে আসে আর মিমির চোখ বন্ধ করে দেয়। ফলে তারা দুজন এখানে অনেকটাই কাছাকাছি চলে আসে। এখানে জিমিন তো মিমিকে এতটা কাছাকাছি পেয়ে হঠাৎ করে কিস করে দেয়। তবে এবার আর মিমি তাকে বাধা দেয় না। তারপর মিমি যখন রাতের বেলা বাসার ছাদে যায় তখন সে দেখতে পায় এই স্থানটি অনেক সুন্দর করে সাজানো, এমনকি সেখানে তার জন্য একটি গিফটও রাখা হয়েছে। সে যখন গিফটটা হাতে নেয় তখন সেখানে জিমিন চলে আসে। জিমিনকে দেখে মিমি তো লজ্জা পেয়ে সেখান থেকে চলে যেতে নেয়। তবে জিমিন আজকে আর তাকে এখান থেকে যেতে দেয় না, বরং তাকে জড়িয়ে ধরে। যাই হোক, পরের দিন কোম্পানির প্রজেক্টের জন্য একজন মেয়ে আর্টিস্টের প্রয়োজন ছিল, কিন্তু তারা কাউকে খুঁজে পাচ্ছিল না। তখন মডেল হিসেবে মিমিকে নেওয়া হয়। কাজ শেষে তারা যখন চলে যাচ্ছিল তখন মিমি জিমিনকে কিস করে দেয়। আর এখান থেকেই তাদের ভালোবাসা শুরু হয়। একদিন অফিসের সবাইকে প্রেসিডেন্টের বাসায় দাওয়াত করা হয়। সেখানে গিয়ে জিমিন খাবার খেয়ে তার মায়ের হাতে স্বাদ পায়। তখন তারা জানতে পারে প্রেসিডেন্টের একজন ছেলে ছিল। যখন তিনি তার ছেলের নাম বলতেই যাবে তখনই সেখানে আঙ্কেল সবাইকে উদ্দেশ্য করে বলে শ্যান হলো তার ছেলে। এটা শুনে তারা সবাই তো অনেক অবাক হয়ে যায়। আর আঙ্কেলের বাবা তো অনেক রেগে যায়, কারণ সে পরিবারের বিপক্ষে গিয়ে একটি বিয়ে করেছিল, এমনকি তার ঘরে একটি সন্তানও রয়েছে, কিন্তু সে এত বছরও এ বিষয়ে কাউকে কিছু জানায়নি। তবে আস্তে আস্তে জিমিনের দাদু বিষয়টা মেনে নেয় আর সবকিছুর দায়িত্ব আঙ্কেলকে নিতে বলে, কারণ এখন সে কোম্পানির একমাত্র উত্তরসূরি। এদিকে জিমিনের সাথে প্রেসিডেন্টের ভাগ্নি সুয়ের পরিচয় হয়। সেদিন রাতে গ্রামের কিছু লোক নেকড়ে বাবার উপর অ্যাটাক করে দেয়। এটা দেখে জিমিন তাকে বাঁচাতে যায় আর সেও নেকড়েদের মতো আচরণ করতে শুরু করে। এটা আবার আঙ্কেলের লোকজন দেখে ফেলে আর ভিডিও করে নেয়। পরের দিন অফিসে সুয়ের ব্যাগ পড়ে যায় আর সেখান থেকে একটি ছবি বের হয়, যেটা ছিল প্রেসিডেন্টের ছেলের ছোটবেলার ছবি। এটা দেখে জিমিন তো অনেক কান্না করতে শুরু করে, কারণ সে বুঝতে পারে সেই হলো প্রেসিডেন্টের হারিয়ে যাওয়া ছেলে। এদিকে ইন্টারনেটে তার নেকড়েদের মতো আচরণ করার এই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। ফলে সবাই তো তাকে খারাপ ভাবতে শুরু করে আর তাকে নিয়ে অনেক আজে বাজে মন্তব্য করে। এইসব কিছু দেখে জিমিন এবার জঙ্গলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই সে মিমিকে একটি বাঁশি দেয় আর বলে, যখন আমার কথা তোমার মনে পড়বে তখন তুমি এই বাঁশিটি বাজিও, আমি সঙ্গে সঙ্গে তোমার কাছে চলে আসব। পরের দিন সু যখন মিমির কাছে জিমিনের আসল পরিচয় সম্পর্কে জানতে পারে তখন সে বুঝতে পারে এটাই হলো তাদের হারিয়ে যাওয়া জিমিন। তারপর সু এটা জিমিনের মাকে এসে জানায়। তখন জিমিনের মা জিমিনকে ফিরিয়ে আনতে জঙ্গলে চলে আসে। তবে জিমিন তাদের সাথে সেখানে যেতে চাচ্ছিল না। তখন তার মা তো অসুস্থ হয়ে পড়ে আর সেখানে অজ্ঞান হয়ে যায়। এই অবস্থা দেখে এবার নেকড়ে বাবা জিমিনকে তাদের সঙ্গে তার বাড়িতে ফিরে যাওয়ার আদেশ দেয়। জিমিনও কোনো উপায় না পেয়ে
তাদের সঙ্গে তার আসল বাড়িতে ফিরে আসে। তাকে ফিরে পেয়ে বাসার সবাই অনেক খুশি হয়, কিন্তু আঙ্কেল একটুও খুশি ছিল না, কারণ সে এখন সম্পত্তির ভাগ হারিয়ে ফেলবে। আর এই সম্পত্তির জন্যই তো ছোটবেলায় তিনি জিমিনকে জঙ্গলে রেখে এভাবে চলে এসেছিল। কিন্তু ঠিক সময়ে আবারও জিমিন এসে হাজির হয়েছে। এইসব দেখে তার তো খুবই রাগ হচ্ছিল। যাই হোক, পরের সিনে আমরা দেখতে পাই জিমিন মিমির সঙ্গে এসে দেখা করে আর বলে কাল যেন মিমি তার জন্য ওয়েশিং টিয়ের সামনে ওয়েট করে। এই কথাগুলো দূর থেকে আবার আঙ্কেল শুনে ফেলে। পরের দিন জিমিনের কথা মতো মিমি তার জন্য ওয়েট করছিল। অন্যদিকে আঙ্কেল তো জিমিনকে অজ্ঞান করে দেয় আর সুয়ের সঙ্গে তার একটি ঘনিষ্ঠ ছবি তুলে সেই ছবিটা মিমির কাছে পাঠিয়ে দেয়। মিমি তো এই ছবি দেখে অনেক কষ্ট পায় আর জিমিনকে ভুল বুঝে। এমনকি সে জিমিনকে না জানিয়ে ফটোগ্রাফি শিখতে বিদেশে চলে যায়। যখন জিমিন এটা জানতে পারে তখন তার অনেক খারাপ লাগে, কারণ সে কখনোই ভাবেনি মিমি তার সাথে এমনটা করবে। আসলে জিমিনও বুঝতে পারছিল না মিমি তাকে কেন কিছু না জানিয়ে এভাবে চলে গিয়েছে, কারণ সে তো আর এই ছবির ঘটনা জানতো না। যাই হোক, এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। আজকে মিমি দেশে ফিরে আসে। এয়ারপোর্টে এসে সে জিমিনকে দেখে অনেক খুশি হয়ে যায়। মিমি ভাবে জিমিন হয়তো তার জন্য এখানে এসেছে, কিন্তু জিমিনও তার উপর অনেক রেগেছিল, কারণ মিমি তাকে কিছু না বলে বিদেশে চলে গিয়েছে, এমনকি তার সাথে কোনো সম্পর্ক রাখেনি। এই কারণে জিমিন মিমির সঙ্গে কথা না বলে সামনের দিকে এগিয়ে যায়। আসলে জিমিন এয়ারপোর্টে এসেছিল সুকে রিসিভ করার জন্য। এখানে সু আর জিমিনকে একসঙ্গে দেখে মিমি ভাবে তারা হয়তো রিলেশনশিপে রয়েছে। আসলে সুও জিমিনকে পছন্দ করত, আর মিমি বিদেশে চলে যাওয়ার পর তাদের মধ্যে বন্ধুত্বটা আরো বেশি মজবুত হয়। পরের সিনে দেখা যায় সু মিমিকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো জিমিনকে পছন্দ করো? মিমি বলে না, এখন আর তার এসব নিয়ে ভাবার সময় নেই। সে এখন সামনের দিকে এগিয়ে যেতে চায়। এরই মাঝে মিমি অসুস্থ হয়ে যায়। সে যখন ডক্টরের কাছে যায়, ডক্টর জানায় তার বোন মেরু ড্যামেজ হয়ে গিয়েছে। দ্রুত যদি এটা ট্রান্সফার করা না হয় তাহলে তার মৃত্যু হতে পারে। এবার রাতের বেলা মিমি একা বসেছিল। এখানে সে জিমিনকে প্রচন্ড মিস করছিল, তাই সে জিমিনের দেওয়া বাঁশিটি বাজায়। এদিকে সু জিমিনকে প্রপোজাল করতে যাচ্ছিল, তবে তখনই মিমির বাঁশির সাউন্ড শুনে জিমিন সেখান থেকে ছুটে চলে আসে। তবে এখানে এসে সে দেখতে পায় তার আসার আগে সেখানে শ্যান চলে এসেছে। আসলে শ্যান আবার মিমিকে পছন্দ করত, তবে শ্যান বুঝতে পারে মিমি এখনো জিমিনকে পছন্দ করে, তাই সে জানতে চায় সে কেন জিমিনের কাছে এখনো ফিরে যাচ্ছে না। মিমি বলে জিমিন এখন আর তাকে ভালোবাসে না, সে সুকে পছন্দ করে। সে প্রমাণ হিসেবে সেদিনে সে ছবিটা দেখায়। এটা দেখে শ্যান বুঝতে পারে আসলে এসব কে করতে পারে, তাই সে মিমিকে জিমিনের কাছে নিয়ে যায় যেন তাদের মধ্যে সব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায়। কিন্তু যখনই তারা জিমিনের কাছে আসে তখনই এখানে এসে তারা দেখতে পায় সু জিমিনকে কিস করছে। ফলে মিমি তো অনেক কষ্ট পায় আর আবারও এখান থেকে চলে যায়। কিন্তু এখানে ঘটনা ছিল পুরাই উল্টো। আসলে সু হঠাৎ করে জিমিনকে কিস করে ফেলেছিল। সাথে সাথে জিমিন সুকে নিজের কাছ থেকে সরিয়ে দেয় আর বলে সে এখনো মিমিকে ভালোবাসে। তখনই সেন জিমিনকে সবকিছু জানিয়ে দেয় যে মিমি তাকে ছেড়ে কেন বিদেশে চলে গিয়েছিল। এবার জিমিনও সবকিছু বুঝতে পারে আর মিমির রাগ ভাঙানোর জন্য মিমির কাছে চলে আসে। এখানে জিমিনও সবকিছু খুলে বলে যে সে প্রথম থেকে মিমিকে ভালোবাসে। সুয়ের সাথে তার কখনই কোনো সম্পর্ক ছিল না। এখানে তাদের মধ্যে সব ভুল বুঝাবুঝি ঠিক হয়। তবে মিমি তার অসুস্থতার কথা জিমিনকে জানায়। তখন জিমিন মিমিকে জড়িয়ে ধরে বলে, তুমি এত চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। এদিকে শ্যান জানতে পারে জিমিনকে তার বাবাই ইচ্ছে করে জঙ্গলে রেখে এসেছিল তাকে কোম্পানির সিইও বানানোর জন্য। সে বুঝে যায় তার বাবা কতটা নিচু মনের মানুষ, তাই সে কোম্পানি ছেড়ে দেয়। অন্যদিকে জিমিন মিমিকে বিয়ের জন্য প্রপোজাল করে। এটা দেখে মিমি তো অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে তাদের পরিবারের সবাই খুশি ছিল, কিন্তু তাদের খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। তখনই মিমি অজ্ঞান হয়ে যায়। সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে আসা হয়। এখানে মিমি একটু সুস্থ হলে জিমিন তাদের বিয়ের পরিকল্পনা করে। কিছুদিন পর জিমিন জানতে পারে
তার আঙ্কেল ইচ্ছে করে তাকে জঙ্গলে ছেড়ে এসেছিল, তাই আঙ্কেলও তার কাছে এসে ক্ষমা চায়, কিন্তু জিমিন ক্ষমা করে না, তাই তিনি তাকে মেরে ফেলার প্ল্যান করে। তবে এই প্ল্যান সম্পর্কে সেন আবার জানতে পেরে যায়। তারপর আঙ্কেল জিমিনকে গাড়ি চাপা দিতেই যাবে, ঠিক তখনই সেন জিমিনকে বাঁচিয়ে নেয়, আর জিমিনকে বাঁচাতে গিয়ে সেই গাড়ির নিচে চাপা পড়ে। এখানে তো সেন প্রচন্ড আঘাত পায়। তার যখন জ্ঞান ফিরে, সে তার বাবাকে বলে তিনি যেন সবাইকে সব সত্যিটা জানিয়ে দেয় আর সবার কাছে ক্ষমা চায়। আর আজকে আঙ্কেলও তার ভুল বুঝতে পারে, তাই সে তার পরিবারের সবার কাছে ক্ষমা চায়। প্রথমে তো তাকে কেউই ক্ষমা করে না, কিন্তু সে যেহেতু শব্দ স্বীকার করেছে, তাই তাকে ক্ষমা করে দেওয়া হয়। এর কিছুদিন পর জিমিন আর মিমি বিয়ে করে নেয়। তারা সবাই এখন অনেক খুশি ছিল। মিমিকেও তার বোন মেরু দিয়ে দেয়, যার ফলে সে এখন একদম সুস্থ হয়ে যায়। কিন্তু হঠাৎ করে সে একদিন অজ্ঞান হয়ে যায়। তাকে যখন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, তখন ডক্টর জানায় যে মিমি মা হতে চলেছে। এই খবর শুনে সবাই তো অনেক খুশি হয়ে যায়। এদিকে সু আর সেন এখন একে অপরের প্রেমে পড়ে যায়, আর তারাও বিয়ে করার প্ল্যান করে। এভাবে আরো বেশ কিছু বছর কেটে যায়। এখন জিমিন আর মিমির বাচ্চা অনেকটাই বড় হয়ে গিয়েছে। তারা একদিন জঙ্গলে বেড়াতে আসে। সেখানে গিয়ে তারা তাদের বাচ্চাকে হারিয়ে ফেলে, যার ফলে তারা দুজনে তো পাগলের মতো তাদের বাচ্চাকে খুঁজতে শুরু করে। তখনই হঠাৎ করে নেকড়ে বাবা জিমিনের ছেলেকে তার কাছে নিয়ে আসে। এটা দেখে তো তারা দুজনে অনেক খুশি হয়ে যায়, আর তারা সবাই মিলে এখানে পিকনিক করে। আর এরকম সুন্দর একটা দৃশ্যের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তবে এবার আমি আমার সেসব ফ্রেন্ডদের নাম বলবো যারা কিনা আমাকে ভালোবেসে এত সুন্দর সুন্দর কমেন্ট করে যায়। নামগুলো হলো তুবা, মেহেরিমা, জাকিয়া, তাসফিয়া, শাহেদ, মেহেদি, অপু, শারমিন, স্মৃতি, জান্নাতুল, সারা, সুমাইয়া, ইয়াসমিন, মিম, রিমি, তাজরিন, দিনা, করুণা, মোহনা, শ্রাবন্তী, জান্নাতি, নেন্সি, আমান, আনিসা, রিমি, সুহানা, সামিরা, তাসপিয়া, প্রমি, শাহানা, চিনি, রাহা, সুলতানা, পারভিন, মহুয়া। তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য। এরকম আরো সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়ে যেও। আর তোমরা যারা এর পরের ভিডিওতে তোমাদের নাম শুনতে চাও, তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে যেও। তাহলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।